জয় গুরু। বন্ধুরা, এই যে যারা দুশ্চিন্তায় আছেন, সারাক্ষণ একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতে থাকে, তাদের একটিবার জানতে ইচ্ছে করে না এই চিন্তাগুলো আসলে কেন আসছে। চিন্তা করতে চাই না, তারপর এই চিন্তাগুলো কেন আসে জানতে ইচ্ছে করে না। হ্যাঁ, সবারই এই প্রশ্নের উত্তরটি জানতে ইচ্ছে করে। হয়তো কেউ প্রকাশ করেন না, কিন্তু ভেতরে ভেতরে সারাক্ষণ এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন যে চিন্তা আমি করতে চাই না, একের পর এক চিন্তা কেন আসে। আজকে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এখান থেকে বের হয়ে আসার উপায় আজকে আমি আপনাদের বলে দেব। অনুরোধ করতেছি, ভিডিও স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখন কথা হলো, যাদের এই যে একই চিন্তা বারবার আসে, যারা এটাকে রোগ মনে করতেছেন, এই চিন্তা কি অন্য কারো আসে না? আমার মধ্যে আসে না? আমার মাথায় কি একের পর এক চিন্তা আসতে থাকে না? হ্যাঁ, আমার মাথায়ও আসতে থাকে। বা যারা কর্মঠ, যারা কাজ করে খায়, তাদের মাথায়ও কিন্তু একের পর এক চিন্তা আসতে থাকে। তার মানে কি আমরা অসুস্থ? না, আমার চিন্তা বা যারা কাজ করে খায় তাদের চিন্তা আর আপনারা যারা চিন্তা করেন তাদের চিন্তার মধ্যে একটু তফাৎ আছে। আমাদের মাথায় হলো চিন্তা আসে, যেটাকে পজিটিভ চিন্তা বা পজিটিভ থিঙ্ক বলা হয়ে থাকে। আর আপনাদের মাথায় কিন্তু চিন্তা আসে না, আপনাদের মাথায় আসে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, যেটাকে অ্যাংজাইটি বা ওভার থিঙ্কিং বলা হয়ে থাকে। অর্থাৎ একের পর এক নেতিবাচক চিন্তা বা দুশ্চিন্তা আপনাদের মাথায় আসতে থাকে। এটাই হলো আপনাদের আর আমার মধ্যে পার্থক্য। যেমন সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠেছি, উঠার পরে আমার মাথায় একটি চিন্তা ঢুকে গেছে। সেই চিন্তাটি কি? সেই চিন্তাটি হলো আজকে কোন সাবজেক্টটা নিয়ে ভিডিও করব, বা ক্যামেরার সামনে আজকে কি কি কথা বলবো। এরকম চিন্তাগুলো কিন্তু আমার মাথায় আসতেছিল। আমি পার্কে হাঁটতে গেছি, সেখানেও আমার মাথায় একই চিন্তা ছিল। আমি জিমে গেছি, সেখানেও আমার মাথায় একই চিন্তা ছিল। অর্থাৎ এই চিন্তা আমি দূর করতে পারতেছিলাম না, বা আমি দূর করার চেষ্টা করিনি। কেননা এই চিন্তা যদি দূর হয়ে যেত, তাহলে তো ভিডিওর সামনে এসে আমি কথা বলতে পারতাম না। আমি সকাল থেকে এই পর্যন্ত কথা গুছিয়ে রেখেছি কি কি কথা বলবো। অর্থাৎ কাজের কথা, কাজের চিন্তা। এমনকি আমি যখন ওয়াশরুমে গেছি, সেখানে বসে বসেও কিন্তু চিন্তা করছি আজকে কি কি কথা বলা যায়। আবার এই যে ভিডিও করা শেষ হয়ে যাবে, এই চিন্তা আমার মাথা থেকে এমনিতেই দূর হয়ে যাবে। তখন আবার নতুন আরেকটি চিন্তা আমার মধ্যে চলে আসবে। সেই চিন্তাটা কি? সেই চিন্তাটা হলো সকাল 10টায় আজকে আমার যে রোগীর কাউন্সিলিং আছে তাকে নিয়ে চিন্তা, তাকে আমি আজকে কি কি বলবো। ভিডিও করার চিন্তা শেষ হয়ে যাবে, আবার ওই কাউন্সিলিং এর চিন্তা আমার মাথার মধ্যে চলে আসবে। এরকম সারাদিন কিন্তু আমার মাথার মধ্যে একের পর এক চিন্তা আসতেই থাকে, আসতেই থাকে। অর্থাৎ একজনের কাউন্সিলিং শেষ করব, আবার আরেকজন, তার তো বিষয়টা আবার আলাদা, তাকে আবার কিভাবে কাউন্সিলিং করব, কি কথা বলবো, আবার সেই চিন্তা মাথার মধ্যে ঢুকে যাবে। এরকম সারা দিন আমার মাথার মধ্যে একের পর এক চিন্তা আসতে থাকে। রাত 12:30টায় যখন আমার কাউন্সিলিং আমি শেষ করি, অর্থাৎ আমার লাস্ট কাউন্সিলিং থাকে রাত 12:30টায়, সেই 12:30টায় যখন আমার কাউন্সিলিং শেষ করি, তখন শুইতে গিয়েও আধা ঘন্টা আমার মাথার মধ্যে একটি চিন্তা চলে আসে। সেই চিন্তাটা হলো সকালবেলা ওই যে আবার কি কি করতে হবে আমাকে। এইরকম পজিটিভ চিন্তা আমার মাথায়ও আসতে থাকে, একের পর এক চিন্তা আমার মাথায় আসতে থাকে। কিন্তু সেটা হলো পজিটিভ চিন্তা, যেটাকে ক্রিয়েটিভ চিন্তা বলে। এরকম যারা কাজ করে খায় তাদের সেই কাজ নিয়ে তাদের মাথায় একের পর এক চিন্তা আসতে থাকে, এগুলোকে বলা হয় চিন্তা। আর আপনাদের মাথায় যেগুলো আসে সেগুলো হলো দুশ্চিন্তা। সেগুলো থেকে টক্সিন হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন। ওই দুশ্চিন্তা করলেই বিভিন্ন রকমের রোগ দ্বারা মানুষ আক্রান্ত হয়ে যায়। ওটাকে বলা হয় দুশ্চিন্তা, দ্যাট মিনস অ্যাংজাইটি। ওই অ্যাংজাইটি থেকেই আইবিএস, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা, অতিরিক্ত স্বপ্নদোষ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অর্থাৎ শরীরের এমন কোনো রোগ নেই যে ওই দুশ্চিন্তা থেকে হয় না। ক্লিয়ার কথা? বিষয়টি বুঝতে পারছেন?
তাহলে পার্থক্যটা কোথায়? অর্থাৎ চিন্তা আর দুশ্চিন্তার মধ্যে পার্থক্যটা কোথায়, আমি এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এবার আসুন আপনাদের প্রথম প্রশ্নের উত্তরটি আমি দিয়ে দেই। অর্থাৎ দুশ্চিন্তা কেন আসে, এই যে একের পর এক দুশ্চিন্তা মাথার মধ্যে কেন আসে, একটি সুন্দর গল্প দ্বারা আপনাদের আমি বোঝানোর চেষ্টা করতেছি। মন দিয়ে গল্পটি শোনার চেষ্টা করুন। এক লোক এরকম সারাক্ষণ দুশ্চিন্তা করে, সারাক্ষণ দুশ্চিন্তা, তার মাথায় একের পর এক এরকম দুশ্চিন্তা আসতেই থাকে, অর্থাৎ তার শরীর নিয়ে, দেহ নিয়ে সারাক্ষণ চিন্তা। অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখিয়েছে, কাজ হয়নি, লাভ হয়নি। একটা পর্যায়ে সে অসহ্য হয়ে গেছে, সংসারের প্রতি বিমুখ হয়ে গেছে, এমনিতেই তো কাজ টাজ কোনো কিছু করে না। সে ভাবলো দূর বাড়িঘর, আমি আমার নিজেকেই কন্ট্রোল করতে পারতেছি না, তাহলে এই বাড়ি ঘর দিয়ে হবেটা কি। সে বাড়ি থেকে বের হয়ে গেল। বের হয়ে গিয়ে সে এক গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, বনের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে দেখে এক সাধু ধ্যান করতেছে, মানে সাধনা করতেছে। তখন ওই লোক মনে মনে ভাবলো, দেখি তো উনি এত নিশ্চিন্তে ধ্যান করে কিভাবে, ওনার কি কোনো দুশ্চিন্তা নেই? এরকম চিন্তা করে সে ওই সাধুর কাছে গেল। সাধুর কাছে যাওয়ার পরে সাধুর ধ্যান ভঙ্গ হয়েছে। সাধু তাকে জিজ্ঞেস করতেছে, বাবারে, এই গভীর জঙ্গলের মধ্যে তুমি কেন এসেছ? এখানে তো লোকজন খুব বেশি আসে না, তো তুমি এখানে কেন আসছো? তখন ওই লোকটি বলতেছে যে গুরুজি, আমার মাথায় তো একের পর এক এরকম দুশ্চিন্তা আসতে থাকে, আমি তো কন্ট্রোল করতে পারি না। এই দুশ্চিন্তাগুলো আমার মাথায় কেন আসে, আমি শুধু এই প্রশ্নের উত্তরটি আপনার কাছে জানতে চাচ্ছি। তখন সাধু বলল, তুমি এক কাজ করো, 1 ঘন্টা আমার এখানে চুপচাপ বসে থাকো, তুমি কোনো কথা বলবে না। 1 ঘন্টা আমি একটু ধ্যান করি, তারপরে আমি তোমাকে নিয়ে একটু ঘুরতে বের হব। ওই লোকটি তাই করলো, সাধুর কাছে চুপচাপ বসে রইল। সাধু 1 ঘন্টা ধ্যান করার পরে ওই লোকটাকে নিয়ে একটু ঘুরতে বের হইল। সাধু তাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে খোলা জমি রয়ে গেছে, অর্থাৎ যেখানে চাষবাস হয় আর কি, এমন একটা জায়গায় তাকে নিয়ে গেল। তো প্রথম তাকে যে জায়গাটায় নিয়ে গেল, অর্থাৎ যে জমির কাছে নিয়ে গেল, সেই জমিতে ধান রোপণ করা হয়েছে। ধান সবে মাত্র ধানের কিছু অংশ গজিয়েছে, এমন একটা জমির কাছে তাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে ওই সাধু তাকে জিজ্ঞেস করলো যে, বাবারে, এই দেখো এই জমিতে কি হয়েছে। পরে ওই লোকটা বললো যে, গুরুজি, এই জমিতে তো আমি ধান দেখতে পাচ্ছি, ধানের চারা রোপণ করা হয়েছে। পরে বলতেছে, এই ধানের চারা রোপণ করার আগে এই জমিতে কি কি করা হয়েছে? পরে বললো যে, এই জমিতে মাটি খনন করা হয়েছে, কিছুটা সার দেওয়া হয়েছে, অর্থাৎ যেভাবে রোপণ করা হয় সেই পদ্ধতি ওই লোকটা সাধুকে বলতেছিল। তো সাধু বললো যে, ঠিক আছে, হ্যাঁ, এই ধান রোপণ করার আগে এই জমিতে অনেক কাজ করা হয়েছিল, তারপরে ধানের বীজ রোপণ করা হয়েছে। ঠিক আছে? পরে বলতেছে, হ্যাঁ গুরুজি, ঠিক আছে। তো সাধু তাকে আরেকটি জায়গায় নিয়ে গেল, অর্থাৎ আরেকটি জমিতে নিয়ে গেল, যে জমিতে আগাছা ভরা ছিল। আগাছা, কোনো ফসল ছিল না, আগাছা ভরা ছিল। তখন সাধু ওই লোককে জিজ্ঞেস করলো যে, বাবারে, এই জমিতে তুমি কি দেখতে পাচ্ছ? তখন ওই লোকটি বললো যে, গুরুজি, আমি এখানে তো শুধু আগাছা দেখতে পাচ্ছি। তখন সাধু বললো যে, আগাছা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, আগাছা কি কেউ রোপণ করেছে? পরে বললো যে, না গুরুজি, আগাছা তো কেউ রোপণ করেনি, আগাছা তো এমনিতেই হয়। তখন সাধু তাকে বললো যে, আগাছা কেন এমনিতে হয়? পরে ওই লোকটি বলতেছে যে, যেহেতু এখানে কোনো চাষবাস করা হয়নি, বা এই জমির উপর কোনো কাজ করা হয়নি, বা কোনো ফসলের বীজ বপন করা হয়নি, সেই জন্য জমিটি ফাঁকা হয়ে গেছে, এই ফাঁকা জায়গায় আগাছা গজিয়ে গেছে। সাধু তখন মৃদু হেসে বলল যে, আমি এই উত্তরটি তোমার কাছে আশা করেছিলাম, তুমি এই ঘটনাটা বুঝতে পারছো তো? তখন ওই লোকটি বলতেছে, হ্যাঁ গুরুজি, আমি এটুকু বুঝতে পারলাম, জমি ফাঁকা থাকলে, সেখানে কাজ টাজ না করলে পরে তাহলে সেখানে আগাছা জন্মায়। তখন সাধু ওই লোকটাকে বলতেছে, তোমার মাথায় যে এই যে দুশ্চিন্তাগুলো আসতেছে, একের পর এক চিন্তাগুলো আসতেছে, এগুলো হলো আগাছা। তোমার মাথাটাকেও চাষযোগ্য জমি করে তোলো, তাহলে সেখানে আর আগাছা জন্মাবে না। অর্থাৎ তুমি কাজের চিন্তা করো। একজন চাষি যেমন জমি চাষ করার আগে কত কিছু চিন্তা করে, জমিতে কত কিছু দেয়, তুমি তোমার মাথার মধ্যে এইরকম কাজের চিন্তা নিয়ে আসো, তাহলেই ওই আগাছা আর তোমার মাথায় জন্মাবে না, অর্থাৎ দুশ্চিন্তা তোমার মাথায় আর আসবে না। তোমার মাথাটা থাকে ফাঁকা, তুমি কোনো কাজ টাজ কোনো কিছু করো না, সেই জন্যই তোমার মাথায় একের পর এক ওই দুশ্চিন্তা চলে আসে, অর্থাৎ আগাছা জন্মায়। সেই আগাছা যেন তোমার মাথায় না জন্মাতে পারে, সেই জন্য তোমার মাথা বা ব্রেনটাকে কাজের মধ্যে ব্যস্ত রাখো, দেখবা সব সমস্যার সমাধান হয়ে গেছে। ক্লিয়ার? বিষয়টি বুঝতে পারছেন? আর কিছু কি বোঝানোর বাকি আছে? আর কোনো কিছু বোঝানোর বাকি নাই।
এমন এক মেসেজ আজকে দিয়ে দিলাম আমি, যদি পারেন অ্যাপ্লাই করে দেখেন, 100% এখান থেকে বের হয়ে আসতে পারবেন। শুভকামনা রইল। জয় গুরু।